416 অধ্যায় 2 সঠিকের মিলনে ভুল। মট করে একটা শব্দ হল। আইসেনগার্ড স্ট্যান্টনের পিঠটা যখন ভেতর দিকে দেবে গেল, ক্লাইন নিজের মেরুদণ্ডেও এক তীব্র ব্যথা অনুভব করল। আইসেনগার্ড ধপাস করে মাটিতে পড়ে গেলেন। যন্ত্রণায় মনে হল তিনি তখনই জ্ঞান হারিয়েছেন। অন্যদিকে কাসলানা তার নিজের জায়গায় দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন, তার চোখে মুখে এক শূন্য দৃষ্টি। তার কপালে ঠান্ডা ঘাম জমছিল, আর কোনো আক্রমণ করার ক্ষমতা তার ছিল না। মনে হচ্ছিল তিনি যেন তার নিজের আবেগের কারণে সৃষ্ট এক দীর্ঘ দুঃস্বপ্ন থেকে এইমাত্র জেগে উঠেছেন। আগে সেই প্রচণ্ড শক্তিক্ষয়ের পর তার শরীরের সমস্ত শক্তি যেন উবে গিয়েছিল। হাঁফ ফুঁ, কাসলানার শরীর টলছিল, তিনি প্রায় পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিলেন। ক্লাইনের চোখ সরু হয়ে এল এবং তিনি 2-1 কদম এগিয়ে আইসেনগার্ড স্ট্যান্টনের কাছে পৌঁছালেন। তিনি হাঁটু গেড়ে বসলেন এবং তাকে সাহায্য করার চেষ্টা করলেন। মাটিতে পড়ে থাকা আইসেনগার্ড যন্ত্রণায় চিৎকার করে বললেন, পালাও, আমার কথা ভেব না। স্পষ্টতই তিনি ভাবেননি যে 3 জনের এই দলটির একজন মারাত্মক আহত এবং অন্যজন শক্তিহীন হয়ে পড়ার পর তারা ডিজায়ার অ্যাপোস্টলকে আটকে রাখতে পারবে। তাই তিনি ক্লাইনকে তক্ষুনি পালিয়ে গিয়ে অফিসিয়াল বিয়ন্ডারদের সাথে দেখা করতে বললেন, নয়তো তারা 3 জনই ওখানে মারা পড়বেন। একই সময়ে আইসেনগার্ড অনেক কষ্টে তার ডান হাত তুললেন, তার কিছু বিয়ন্ডার ক্ষমতা ব্যবহার করে অনেক দূরে থাকা অফিসিয়াল বিয়ন্ডারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। আর সেই ট্রাম্পেটওয়ালা ছোট টেলিগ্রাফ যন্ত্রটা আইসেনগার্ডের পড়ে যাওয়ার চোটে অনেক আগেই দেয়ালে গিয়ে আছড়ে পড়েছিল। ক্লাইন একটু দ্বিধা করলেন এবং ঠিক যখন তিনি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, তখনই তিনি দেখলেন ছাদ থেকে ঘন কালো এক তরল গড়িয়ে পড়ছে, যা দ্রুত একটি ঘুটঘুটে কালো অবয়ব ধারণ করল। অবয়বটিকে মনে হচ্ছিল পুরোপুরি একটি কালো পর্দায় মোড়ানো, শুধু এক জোড়া শীতল নীল চোখ দেখা হচ্ছিল। তাকে দেখামাত্রই ক্লাইনের মনে হল তিনি কোনো জীবিত প্রাণীর সবচেয়ে তীব্র আবেগ আর বাসনাগুলো দেখতে পাচ্ছেন: ভয়, ক্রোধ, লোভ, হিংসা, ক্ষুধা, লালসা ইত্যাদি। ডিজায়ার অ্যাপোস্টল তার এত কষ্টে তৈরি করা পরিস্থিতির সুযোগ হাতছাড়া করল না এবং প্রায় সাথে সাথেই সে অ্যাক্টিভিটি রুমে ঢুকে পড়ল। এই মুহূর্তে ডিটেকটিভদের 3 জনের দলের মধ্যে কাসলানা আবেগের বহিঃপ্রকাশের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর আইসেনগার্ড স্ট্যান্টনের মেরুদণ্ড মারাত্মকভাবে জখম হওয়ায় তিনি লড়াই করার ক্ষমতা হারিয়েছিলেন। শুধু ক্লাইনই অক্ষত ছিলেন। তবে তার রিভলভার আর বিয়েন্ডার বুলেট ছাড়া তার বাকি সব মিস্টিক্যাল আইটেমগুলো গ্রে ফগের ওপর ছিল। তাছাড়া তিনি একজন সিকোয়েন্স 5-এর ডিজায়ার অ্যাপোস্টলের মুখোমুখি ছিলেন, যে একজন ডেভিল ডগকে লালন পালন করার ক্ষমতা রাখে। সেই মুহূর্তে ক্লাইনের ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল। আইসেনগার্ডের পিঠের ক্ষতের ওপর রাখা তার ডান হাতটি হঠাৎ করে এক ঝটকায় পাশে সরিয়ে নিলেন, যার ফলে মেরুদণ্ডের সেই স্পষ্ট গর্তটা সরে গিয়ে একটা পাঁজরের ওপর চলে গেল। ম্যাজিশিয়ানের সবচেয়ে অলৌকিক বিয়েন্ডার শক্তি ড্যামেজ ট্রান্সফার। এটি শরীরের কোনো এক জায়গার ক্ষত অন্য জায়গায় সরিয়ে নিতে পারে, যার ফলে একটি গুরুতর আঘাতকে সামান্য আঘাতে পরিণত করা যায়, তবে এটি সেই ক্ষত অন্য কোনো ব্যক্তি বা বস্তুতে সরাতে পারে না। আইসেনগার্ড স্ট্যান্টন যখন আহত হয়েছিলেন, ক্লাইন তখনই পরবর্তী পদক্ষেপের কথা ভেবে রেখেছিলেন। প্রথমে এমনভাবে অভিনয় করা যেন তাদের কোনো উপায় নেই, যাতে ডিজায়ার অ্যাপোস্টল সামনে চলে আসে, আর তারপর বড় ডিটেকটিভের ক্ষত সরিয়ে তাকে পাঁজরের সামান্য ফাটলের অবস্থায় নিয়ে আসা। ক্লাইন বিশ্বাস করতেন যে আইসেনগার্ড এরপর তার সাথে মিলে ডিজায়ার অ্যাপোস্টলের মোকাবিলা করতে পারবেন। এটি বেঁচে থাকার এক সহজাত সংগ্রাম। এভাবে যদি ডিজায়ার অ্যাপোস্টল বুঝতেও পারে যে কিছু একটা গড়বড় আছে, ততক্ষণে তার পালানোর সময় শেষ হয়ে যাবে। একবার ক্লাইন তার চিকিৎসা শেষ করে বড় ডিটেকটিভের সাথে হাত মেলালে অফিসিয়াল বিয়েন্ডাররা না আসা পর্যন্ত তারা লক্ষ্যবস্তুকে আটকে রাখতে পারবেন। ঠিক একই সময়ে আইসেনগার্ড যে আংটিটা বাইরের দিকে তাক করেছিলেন, সেখান থেকে এক প্রাণবন্ত সবুজ আভা বের হতে শুরু করল। একটি হালকা আলো দ্রুত আইসেনগার্ডের শরীরকে ঘিরে ফেলল, যা তার ক্ষতগুলো দ্রুত সারিয়ে তুলতে লাগল। তার পাঁজরের ফাটলটি মুহূর্তেই সেরে গেল। বড় ডিটেকটিভের যন্ত্রণাটা বাস্তব ছিল, কিন্তু তার অসহায়ত্ব ছিল স্রেফ একটি অভিনয়। তবে এটি ক্লাইনের সাহায্যের সাথে মিলে হিতে বিপরীত হয়ে গেল। ডিজায়ার অ্যাপোস্টল যখন আক্রমণ করতে যাচ্ছিল, এই দৃশ্য দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল এবং সে হঠাৎ থেমে গেল। কোনো বিপদে পড়ার আগেই সে ঘুরে জানালার দিকে দৌড় দিল। এই প্রক্রিয়ার মধ্যেই তার শরীর দ্রুত একটি আঠালো কালো তরলে পরিণত হল। তরলটি মেঝেতে মিশে গেল, দেয়াল ফুঁড়ে বেরিয়ে গেল এবং অদৃশ্য হয়ে গেল। ক্লাইন ঠিক সময়ে তার ডান হাত তুলে তুড়ি বাজালেন। এয়ার বুলেটটা খোলা জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল এবং চারিদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। তবে ডিজায়ার অ্যাপোস্টল ততক্ষণে পুরোপুরি উধাও হয়ে গেছে। সে সত্যিই খুব দ্রুত পালাল। কোনো দ্বিধা ছাড়াই তুমি আসলে ডেভিল নাকি অন্য কিছু? এতে ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হবে। ক্লাইনের ঠোঁট একটু কাঁপল এবং তিনি আইসেনগার্ড স্ট্যান্টনের দিকে তাকালেন, যিনি গড়াগড়ি খেয়ে উঠে দাঁড়িয়েছিলেন।
বড় ডিটেকটিভও ঠিক তখনই তার দিকে তাকালেন। তুমি ক্ষত সারিয়ে তুলতে পারো? আপনি ক্ষত সারিয়ে তুলতে পারেন? দুজনেই একই সময় মুখ খুললেন এবং একই প্রশ্ন করলেন। একে অপরের দিকে তাকিয়ে আইসেনগার্ড মাথা নেড়ে তিক্ত হাসলেন। আমি ভাবতেও পারিনি যে আমার পাতা ফাঁদ দিয়েই সে পালিয়ে যাবে। কথা বলার সময় তার আংটিটা জ্বলতে শুরু করল এবং তিনি চারপাশটা দেখে নিশ্চিত হলেন যে ডিজায়ার অ্যাপোস্টল সত্যিই চলে গেছে। আইসেনগার্ড তখন একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলেন। আজ দুপুরে আমার হিলিং ক্ষমতা নকল করার সুযোগ হয়নি। পরে ভাবলাম এটাকে একটা ফাঁদ হিসেবে ব্যবহার করা যায়, যাতে ডিজায়ার অ্যাপোস্টল মনে করে আমি আহত হয়েছি এবং সে সামনে চলে আসে। তাই আমি ইচ্ছে করেই আমার ক্ষতটা খুব বাড়িয়ে দেখিয়েছিলাম। তিনি কুশনটার দিকে আঙুল দেখালেন, যেটা তার বাম হাতটাকে কাঁধ পর্যন্ত উঁচিয়ে রেখেছিল। নিশ্চয়ই এটা কাজে দিয়েছিল, কিন্তু আমি আশা করিনি যে তুমি এত বড় আঘাত সারিয়ে তুলতে পারবে। আর আইসেনগার্ড মৃদু দীর্ঘশ্বাস ফেললেন। এর ফলে দুজনেরই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল আঘাত সারিয়ে তোলা। কেউই ডিজায়ার অ্যাপোস্টলকে আটকে রাখার চেষ্টা করেনি, তাই যখনই সে বুঝল কিছু একটা ঠিক নেই, তখনই সে পালিয়ে গেল। স্ট্যান্টন আর আমার দুজনের কাছেই এমন তুরুপের তাস ছিল যা ডিজায়ার অ্যাপোস্টল জানত না, আর আমরা দুজনেই সেটা দিয়ে তাকে ঠকাতে চেয়েছিলাম। কে জানত যে আমাদের দুজনের চাল একে অপরকে নষ্ট করে দেবে আর তাকে পালিয়ে যেতে সাহায্য করবে? এটাই কি সেই তথাকথিত দুই সঠিকের মিলনে ভুল? ক্লাইন অসহায়ভাবে হাসলেন। এর কারণ হল আমরা একে অপরকে ভালো করে চিনি না এবং আমাদের মধ্যে ভালো টিম ওয়ার্ক ছিল না। না, এটা আমার ভুল, আইসেনগার্ড আন্তরিকভাবে বললেন। আমি যখন দেখলাম যে তুমি পালিয়ে গেলে না বা নিজেকে বাঁচানোর চেষ্টা করলে না, বরং আমাকে সাহায্য করতে এগিয়ে এলে, তখনই আমার বোঝা উচিত ছিল যে তুমি ঘাবড়ে যাওনি, তোমার আত্মবিশ্বাস আর উপায় আছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই আংটিটা পরার পর আমার মস্তিষ্ক খুব চাপে ছিল। আমি অন্য কিছু ভাবতেই পারিনি। তাহলে সিল্ড আর্টিফ্যাক্ট 2081 পড়লে মানুষের বুদ্ধি কমে যায়? ক্লাইন হাসলেন অ্যান্ড বললেন, মিস্টার স্ট্যান্টন, এখন কার দোষ সেটা আলোচনা করার সময় নয়। ডিজায়ার অ্যাপোস্টল পালিয়ে গেছে। আমাদের পরবর্তী পদক্ষেপের কথা ভাবা উচিত। আইসেনগার্ড তার আংটিটা খুলে ফেললেন এবং অ্যাক্টিভিটি রুমের দরজার দিকে ঘুরলেন। অফিসিয়াল বিয়ন্ডাররা শীঘ্রই চলে আসবে। আমি বাইরে গিয়ে স্টুয়ার্ট আর অন্যদের শান্ত করি। তারপর আমরা একটা পরিকল্পনা করতে পারব। তুমি কি আমার সাথে আসবে, নাকি তোমার নিজের কিছু কাজ আছে? তিনি তখন নম্রভাবে বললেন, আপনাদের কি আমাকে দরকার আছে যাতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি? ঠিক আছে, ঝামেলার জন্য দুঃখিত। মিস্টার স্ট্যান্টন আমাকে আপনার পরিস্থিতির কথা জানিয়েছেন। ইকানসার হেসে বললেন। তার দলের কয়েকজন সদস্য তার পেছনে ছিল। তারা তার সাথে অন্যরকম আচরণ করছিল। কেউ তাকে পাত্তা দিচ্ছে না, কেউ কৌতূহলী, আবার কেউ বেশ শত্রুভাবাপন্ন। আমার পরিস্থিতি? মিস্টার স্ট্যান্টন আমাকে নিয়ে আসলে কি বলেছিলেন আর কি গল্প বানিয়েছিলেন? চিন্তা করতে করতে ক্লাইন আবার ইকানসারের পিছু পিছু বেডরুমে ঢুকলেন, আর বাকি অফিসিয়াল বিয়েন্ডাররা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে দোতলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন। ডিজায়ার অ্যাপোস্টল কি এখানেই বসেছিল? ইকানসার ডেস্কের সামনের চেয়ারটির দিকে আঙুল দেখালেন। তিনি নিশ্চয়ই আইসেনগার্ড স্ট্যান্টনকে জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, ক্লাইন স্পষ্টভাবে উত্তর দিলেন। আর কোনো কথা না বলে ইকানসার সেই রূপালী আয়নাটা তুললেন এবং তার ডান হাত দিয়ে আয়নার ওপর 3 বার হাত বোলালেন। কিছুক্ষণ পর তিনি গম্ভীর গলায় বললেন, সম্মানিত অ্যারোডস, আমার প্রশ্ন হল, এখানে আগে বসে থাকা ডেভিলকে দেখতে কেমন ছিল? চারপাশের আলো হঠাৎ অন্ধকার হয়ে এলো। মনে হলো যেন বৃষ্টির পর কুয়াশা ঘিরে ধরেছে। রূপালী আয়নার ওপর অদ্ভুত এক জলের আভা ফুটে উঠল এবং একটি দৃশ্য তৈরি হল। এক ব্যক্তি আঠালো কালো তরলে ঢাকা অবস্থায় চেয়ারে বসে আছে, তার পিঠ জানালার দিকে আর মুখ বিছানার দিকে। এর পরপরই দৃশ্যটি বদলে গেল। কোণার আয়নাটিতে সেই ছায়াটির পার্শ্বদৃশ্য অস্পষ্টভাবে ফুটে উঠল, যা একইভাবে কুচকুচে কালো রঙে ঢাকা ছিল। তবে তার চেহারার একটা আবছা গড়ন বোঝা যাচ্ছিল। ডিজায়ার অ্যাপোস্টলের গালের হাড়গুলো বেশ উঁচু ছিল এবং তার এক জোড়া শীতল নীল চোখ ছিল।